নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়ন 2025-এর রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের ষষ্ঠ স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসেই আমি তোমাদের প্রথম থেকে পঞ্চম স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনও পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রথম প্রশ্নটি বলেছে, দেখো সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 140 গুণ 3 গুণফলে এককের ঘরের অঙ্কটি হলো 3, 2 না 0? 140-এর সাথে 3 গুণ করলে কত হবে? 3 0 0, 3 4 12 2, হাতে রইল 1, 3 1 3 1 আর 1 4। এককের ঘরের অঙ্কটি কি বলেছিল? তাহলে এককের ঘরের অঙ্ক কত? 0। 44 ভাগ 4 ভাগটিতে ভাজ্য হলো 4, 44 না 11? 44কে ভাগ করা হচ্ছে, তাহলে যাকে ভাগ করা হয় সেটা তো ভাজ্য হয়, তাহলে কি হয়ে যাবে? 44। আয়তকার চিত্রের বাহুর সংখ্যা 5টি, 4টি না 6টি? আয়তকার চিত্রের বাহুর সংখ্যা কটি? 4টি। আয়তকার চিত্র এইভাবে আঁকতে হয়, এটাকে আয়তকার চিত্র বলে। তাহলে বাহুর সংখ্যা কটি? 1টি, 2টি, 3টি, 4টি। কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে 3, 6 না 5? কোন সংখ্যাকে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে তো ভাগশেষ সর্বদা 5-এর থেকে ছোট হবে। 5টা তো ভাজক, তাহলে আমরা কি জানি? ভাজকের থেকে ভাগশেষ সবসময় ছোট হয়। তাহলে এখানে 5-এর থেকে সব থেকে ছোট সংখ্যা 3, ভাগশেষ হয়ে যাবে 3। 7টি 8-এর যোগফল 15, 56 না 57? 27টি 56। 2-এরটা বলেছে শূন্য স্থান পূরণ করো যে কোনো 5টি। আমি প্রত্যেকটাই লিখে দেখিয়ে দিচ্ছি। 8 জোড়া কলা সমান ড্যাশটি কলা। আমরা কি জানি? 1 জোড়া সমান আমরা কি জানি? 2টি। তাহলে 8 জোড়া বলেছে, তার মানে কি হয়ে যাবে? 8 গুণ 2 টি সমান 16টি কলা। 6 যোগ 6 যোগ 6 যোগ 6 কটা 6 আছে? 1 2 3 4, 4টি 6 আছে। তাহলে এখানে কি লিখবো? 6 গুণ 4 সমান 4 6 24। ভাগশেষ ভাজকের থেকে ড্যাশ। ভাগশেষ ভাজকের থেকে ছোট, এই বললাম। ভাগশেষ ভাজকের থেকে কি হয়? সবসময় ছোট হয়। ভাজ্য সমান ড্যাশ গুণ ভাগফল যোগ ড্যাশ। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। 0 একটি ড্যাশ সংখ্যা। 0 একটি জোড় সংখ্যা। 5 জোড়া মানে কটি? 1 জোড়া মানে 2টি, তাহলে 5 জোড়া মানে 5 গুণ 2 সমান 10টি। 12, 22, 32 পরের সংখ্যাটি কি হবে? দেখো প্রত্যেকটাতে 10 ঘর করে গেছে। 12-র পর 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 10 ঘর গেছে। আবার 22-এর পর থেকে 32 10 ঘর গেছে, তাহলে 32-এর পর থেকে আবার 10 ঘর যাবো। 32-এর পর 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42। বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে ড্যাশ সংখ্যা পাই। বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে জোড় সংখ্যা পাবো। দেখো বিজোড় সংখ্যা 5, তার সাথে যদি 1 যোগ করা হয় 6 হয়ে যাচ্ছে, তাহলে 6টা তো জোড় সংখ্যা। 3-এরটা বলেছে সত্য বা মিথ্যা লেখো। 11 থেকে 3 বিয়োগ যায় 4 বার। এটা সত্য না মিথ্যা? দেখো আমি তোমাদের এখানে করে দেখাচ্ছি। 11 থেকে 3 বিয়োগ যাবে 3 বার। 3-এর পর 4 5 6 7 8 9 10 11 8। আবার 3 দিয়ে বিয়োগ করবো। 3-এর পর 4 5 6 7 8। আবার 3 দিয়ে বিয়োগ করবো। 3-এর পর 4 5। দেখো এটা তো আর 3 দিয়ে বিয়োগ করা যাবে না, তাহলে কবার হলো? 1 বার 2 বার 3 বার, তাহলে এটা হয়ে যাবে মিথ্যা। একটি বৃত্তাকার চিত্র আঁকতে একটি বক্র রেখাংশ প্রয়োজন, এটা হয়ে যাবে সত্য।
দুটি বিজোড় সংখ্যা যোগ করলে একটি জোড় সংখ্যা পাই, এটা হয়ে যাবে সত্য। দেখো দুটি বিজোড় সংখ্যা 5 আর একটি নিলাম 7, তাহলে 7 আর 5 যোগ করলে কত হবে 12, 12 তো জোড় সংখ্যা। 102 সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য নয়, এটা হয়ে যাবে মিথ্যা। 102 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে। দেখো 102 সংখ্যাটি যদি 3 দিয়ে ভাগ করে 3 তিরিকে 9, 9 পর 10, 1 2 3 4 12, দেখো মিলে গেল। তাহলে মিথ্যা, কারণ 3 দিয়ে ভাগ করলে এটা মিলে যাবে। আমি একবারে লাফাই 3 ঘর, তাহলে আমি 3 বারে লাফাই 6 ঘর, না, এটা হয়ে যাবে মিথ্যা। আমি একবারে লাফাই 3 ঘর, 3 বারে লাফাই 3 তিরিকে 9 ঘর। 4এরটা বলেছে, দেখো বিন্যাস দেখে পরের গুলো আঁকো। প্রথমে দেখো একটি ত্রিভুজ আছে, তারপরে একটি বৃত্ত, তারপরে একটি ত্রিভুজ, তারপরে কি হয়ে যাবে একটি বৃত্ত হয়ে যাবে। তারপর এটা দেখো তীর চিহ্নটা উপরে আছে, এই তীর চিহ্নটা নিচে আছে, দুটো তীর চিহ্ন উপরে আছে, তাহলে এরপরে দুটো তীর চিহ্ন নিচে হয়ে যাবে। তারপরে দেখো একটি লাইন আছে, তারপর দুটি লাইন, তারপর তিনটি লাইন, তারপর কি হয়ে যাবে 4টি দিয়ে একদম বক্স হয়ে যাবে। তারপরে দেখো এই লাইনগুলো, এটা বাঁ দিকে আছে, এটা ডান দিকে, এটা নিচে ডান দিকে, তাহলে পরেরটা হয়ে যাবে নিচে বাঁ দিকে। তারপরে দেখো বৃত্তটা নিচে আছে, এইখানে বৃত্তটা ডান দিকে আছে, প্রত্যেকটা ঘুরছে, তাহলে এই আঁকাটা কি হবে এটা ঘুরে আসবে, বৃত্তটা বাঁ দিকে হয়ে যাবে, ত্রিভুজটা নিচে হয়ে যাবে, স্টারটা ডান দিকে হয়ে যাবে, আর আয়তক্ষেত্রটা ওপরে হয়ে যাবে। 5এরটা বলেছে গুণ করো। 175 গুণ 3, 105 গুণ 5, 112 গুণ 6, এই 3টি গুণই আমি খাতায় করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো 3টি গুণ টুকে নিয়েছি, এবার গুণটা করে দেখাচ্ছি। 175 কে 3, দেখো 3 5 15, 5 হাতে রইল কত 1, 3 7 21 আর 1 22, 2 হাতে রইল 2, 3 1 3 আর 2 5, গুণফলটি কত হলো 525। এরপর আছে 105 গুণ 5, 105 গুণ 5, 5 5 25, 5 হাতে রইল 2, 5 0 0, 2টা নেমে যাবে, 5 1 5, গুণফলটি কত হলো 525। তারপর আছে 112 গুণ 6, 6 2 12, 2 হাতে রইল কত 1, 6 1 6 আর 1 7, 6 1 6, গুণফলটি কত হলো 672। এরপর 6টা বলেছে ভাগ করে ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ লেখো। দুটি ভাগই খাতায় করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো তোমাদের ভাজ্য ভাজক ভাগফল এবং ভাগশেষ লিখতে বলেছে, আগে ভাগটা করে দিচ্ছি। দেখো 206 2, 2 1 2 হবে, শূন্যটা নামবে 2 0 0, 6টা নামবে 3 2 হয়ে যাবে 6। তাহলে এখানে ভাজ্য কোনটা, এটা আমি এখানে একবারে লিখে দিচ্ছি, ভাজক এটা 2, ভাগফল 103, আর ভাগশেষ কিছু নেই মানে 0। এরপর আছে 153 ভাগ 5, 153 আর 5, 5 3 হয়ে যাবে 15, 3টা নামবে 5 0 0, 3টা নেমে যাবে। ভাজ্য কোনটা হবে 153, ভাজক হবে 5, ভাগফল হবে 30, আর ভাগশেষ হবে 3। তারপরে 7এরটা বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে ত্রিভুজে জোড় সংখ্যা এবং বৃত্তয়ে বিজোড় সংখ্যা বসিয়ে অঙ্ক করো এবং উত্তরটি জোড় না বিজোড় সংখ্যা লেখো। 3 8 5 7 10 4, এই সংখ্যাগুলির মধ্যে জোড় সংখ্যা কোনটা 8, তাহলে এটা ত্রিভুজে লিখবো, আর বৃত্ততে কি লিখবো বিজোড় সংখ্যা 3, 3 আসলে কত হয়ে যাবে 24, 24 সংখ্যাটি জোড় সংখ্যা। বৃত্ততে কি লিখবো বিজোড় সংখ্যা 7, আর ত্রিভুজে লিখবো জোড় সংখ্যা 4, 4 7 কত হয়ে যাবে 28, 28টাও জোড় সংখ্যা। 8এরটা বলেছে ফাঁকা জায়গার সঠিক উত্তর লেখো। ভাজ্য সমান, দেখো এখানে ভাজ্য দেওয়া নেই, ভাজক ভাগফল আর ভাগশেষ দেওয়া আছে, তাহলে আমরা আগে কি করব, আমরা সূত্রটা কি জানি, ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ, এটা জানি। তাহলে এখানে ভাজক কত 5, ভাগফল কত 9, ভাগশেষ কত 3,
5 9 কত 45 যোগ 3, 45 আর 3 যোগ করলে কত হয়ে যাবে 48, 45 এবার 46 47 48। তাহলে ভাজ্যটা কত পেয়ে গেলাম 48, 5 9 45। দেখো এইভাবে কত সহজেই পেয়ে গেলাম। তোমরা এইভাবে অঙ্কটা করবে, দেখবে তোমাদের অঙ্কটা মিলে যাচ্ছে। তারপরে 9 অঙ্কটি বলেছে, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। আমি প্রত্যেকটাই করে দেখাচ্ছি। একটি গরুর গাড়িতে 7টি বস্তা আছে, প্রত্যেক বস্তায় 35টি শসা আছে। গরুর গাড়িতে মোট কটি শসা আছে হিসাব করো। কিভাবে পাবো? 35 গুণ 7 করলেই পেয়ে যাব। 5 7 35 5 হাতে রইল 3, 3 7 21 22 23 24। তাহলে অতএব কি লিখবো? গরুর গাড়িতে মোট 245টি শসা আছে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। খয়েরটা বলেছে, বাবা বাজারে গিয়ে 50 টাকা 50 পয়সার মাছ, 20 টাকা 50 পয়সার কাঁচা আনাজ কিনলেন। বাবার মোট কত টাকা খরচ হলো হিসাব করো। দেখো অঙ্কটা লিখে নিয়েছি। মাছ কিনলেন 50 টাকা 50 পয়সার, কাঁচা আনাজ কিনলেন 20 টাকা 50 পয়সা। দুটি যোগ করব, 0 5 আর 5 10, 0 5 আর 2 যোগ করলে 7। এবার আমরা কি জানি? 1 টাকা সমান 100 পয়সা, এটা আমরা জানি। এখানে বলে দিয়েছি 100 পয়সা, তাহলে 100 পয়সাটা টাকার ঘরে যোগ হয়ে যাবে, 70 যোগ 1 টাকা হয়ে যাবে। 70 আর 1 যোগ করলে কত হয়ে যাবে? 71 টাকা। তাহলে অতএব কি লিখবো? বাবার মোট কত টাকা খরচ হলো? বাবার মোট 71 টাকা খরচ হলো। তারপরে গয়ের অঙ্কটা কি বলেছে দেখো, আমার কাছে 80 টাকা 50 পয়সা আছে, আমি 3 টাকা 50 পয়সা, 2টি পেন্সিল, 12 টাকার খাতা কিনেছি, আমার কাছে এখন কত রয়েছে? দেখো কি বলেছে, আমি 3 টাকা 50 পয়সা 2টি পেন্সিল কিনেছি, তার মানে একটি পেন্সিলের দাম 3 টাকা 50 পয়সা হলে দুটো পেন্সিলের দাম কত হবে? 3 টাকা 50 পয়সা যোগ 3 টাকা 50 পয়সা, তাহলে কত হচ্ছে? 50 50 100 আর 3 আর 3 6 টাকা। এবার 1 টাকা সমান 100 পয়সা, তাহলে এটা 6 যোগ 1 টাকা হয়ে যাবে, তাহলে কত হবে? 7 টাকা। এটা হলো দুটি পেন্সিলের দাম। এবার তাহলে আমরা কি লিখব? পেন্সিল কত টাকা হলো? 7 টাকা 00 পয়সা, আর খাতা কিনেছি 12 টাকার, খাতা 12 টাকা 00 পয়সা। দুটোকে এবার যোগ করব, 00 7 2 9 1 19 টাকার। তাহলে দুটো খাতা এবং পেন্সিল কিনেছি কত টাকা? 19 টাকার। এবার কি বলেছে দেখো, আমার কাছে 80 টাকা 50 পয়সা আছে, আমার কাছে আছে 80 টাকা 50 পয়সা। এবার খরচ করেছি কত? 19 টাকা। দুটোকে বিয়োগ করব, দেখো পয়সা 0 5টা নেমে যাবে, 9 থেকে 10 বিয়োগ করলে 1, হাতে রইল 1, 1 আর 2, 8 থেকে 2 বাদ দিলে হবে 6। তাহলে আমার কাছে এখন কত রয়েছে? অতএব আমার কাছে এখন রয়েছে 61 টাকা 50 পয়সা। দেখো ভালো করে দেখে নাও অঙ্কটা। এটা যেহেতু দুটি পেন্সিল বলেছিল, একটি পেন্সিলের দাম যেহেতু 3 টাকা 50 পয়সা বলেছিল, তাই দুটি পেন্সিল 3 টাকা 50 পয়সা যোগ 3 টাকা 50 পয়সা কত হয়ে যাবে? 7 টাকা। তারপর তোমরা পেন্সিল এবং খাতাটা হিসাব করবে, তারপর আমার কাছে যত টাকা ছিল সেটা থেকে খরচ কত হয়েছে সেটা হিসাব করবে। এরপর কি বলেছে দেখো, 812টি মাছ 8টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রতিটি বাক্সে কতগুলি মাছ থাকবে? কতগুলি মাছ বাক্সের বাইরে থাকবে? দুটি প্রশ্নের উত্তর চেয়েছে, খাতায় করে দেখাচ্ছি, দেখে নাও। দেখো এটা ভাগ করতে হবে, 812 ভাগ 8, 812 8, 8 একে 8, 1 নামবে, যেহেতু দুটি সংখ্যা একসাথে নামানো যায় না, 0 পাবো 2, 8 একে 8,
আর এবার 9, 10, 11, 12, 4। দেখো কি বলেছিল যে প্রতিটি বাক্সে কতগুলি মাছ থাকবে, তাহলে অতএব দিয়ে লিখব প্রতিটি বাক্সে 101টি মাছ থাকবে। আর একটা প্রশ্ন বলেছিল কতগুলি মাছ বাক্সের বাইরে থাকবে, 4টি মাছ বাক্সের বাইরে থাকবে। তারপরে ওয়ার অঙ্কটা বলেছে, দেখো দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 7টি করে খাতা দেবেন, কতজনকে খাতা দিতে পারবেন, কতগুলি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে। এটাও ভাগ করে করতে হবে, দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো 285 ভাগ 7 করতে হবে, 285 7, 4 7 28, 5 নামবে, যেহেতু 5টা 7-এর থেকে ছোট, 0 হয়। কি লিখতে বলেছিল, দেখো কতজনকে খাতা দিতে পারবেন, কতজনকে খাতা দিতে পারবেন, 40 জনকে, 40 জনকে খাতা দিতে পারবেন। আর বলেছিল কতগুলি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে, 5টি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে, 5টি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে। এরপর 4 অঙ্কটা বলেছে কৃষ্ণনগরে কোনো পরিবারের প্রতিদিন 123টি পুতুল তৈরি হয়, 7 দিনে মোট কতগুলি পুতুল তৈরি হবে। কি করতে হবে, গুণ করতে হবে, 123 গুণ 7 কি হবে, 7 দিনে 21-এর 1 হাতে রইল 2, 7 দুগুণে 14, 15 16 6 হাতে রইল 1, 7 একে 7 আর 1-এ 8, তাহলে 7 দিনে মোট কতগুলি পুতুল তৈরি হবে, 861টি পুতুল তৈরি হবে। 10-এরটা বলেছে চিত্র অঙ্কন করো, বক্ররেখা, সরল রেখাংশ, ত্রিভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র। দেখো প্রথম বলেছে বক্ররেখা, বক্ররেখা কিভাবে আঁকবো, এইভাবে আঁকাটা হবে বক্ররেখা। সরল রেখাংশ, এইভাবে একটি সরল রেখা আঁকতে হবে। ত্রিভুজ, ত্রিভুজ হবে এইভাবে, আমি দেখো হাতেই আঁকছি, তোমরা ভালোভাবে স্কেল ইউজ করবে এবং পেন্সিল ইউজ করবে। আয়তক্ষেত্র, এইভাবে আয়তক্ষেত্র আঁকাটা হবে। আর বলেছে বর্গক্ষেত্র, এইভাবে বর্গক্ষেত্র। আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।